অবাক হয়ে নিজের জায়গায় বসে পড়লাম আমি, কারণ আজকে টাকলা স্যার বকলো না আমায়। আরো মুচকি হেসে ভিতরে ঢুকতে দিলেন উনি। এতে বেশ অবাক হই আমি সহ ক্লাসরুমের বাকি সবাই বেশ অবাক হয়েছে এতে, তা আমি ভালোভাবেই বুঝতে পারছি। কিন্তু কিছু না ভেবেই চুপ করে বসে রইলাম আমি, কারণ বিষয়টা একদমই হজম হচ্ছে না আমার। ভার্সিটির মাঠের পাশে একটা গাছের নিচে কোল হয়ে বসে আছি আমরা সবাই। হঠাৎই জিতাও বলে উঠলো, ব্যাপার কি হলো রে দোস্ত, আজকে টাকলা স্যার তোকে বকলো না কেন? কি জানি, সেদিন হসপিটালে তোর কথা শুনে স্যারের ভালো লাগছে হয়তো। হবে হয়তো। এখন বাদ দে, আগে বল আমার বাসায় কবে যাবি তোরা? আরে যাবো চাপ নিস না, ম্যানেজ করতে না পারলে কিন্তু আমার সুন্দরবনে যাওয়া হচ্ছে না রে দোস্ত। আরে কিছু হবে না। এমন সময় ফার্স্ট ইয়ারে একটা ছেলে এসে বলল, আপু তোমাকে জাঙ্কুক স্যার ডাকছে। ছেলেটির কথা শুনে আমার চোখ তো চড়ুই গাছ। আবার আমায় ডাকছে? আজকে তো কিছু করিনি আমি, এমনকি এখন পর্যন্ত ওনার সাথে দেখাও হয়নি। তাহলে এমন ভাবনার মাঝে আবার ওই ছেলেটি বলে উঠল, আপু এখনই যেতে বলেছে স্যার তোমায়। ঠিক আছে তুমি যাও, আমি যাচ্ছি। ঠিক আছে আপু বলে ছেলেটা চলে যায়। ছেলেটি যেতেই জিতা বলে উঠল, কি রে আবার কি করেছিস তুই আজকে? বিশ্বাস কর আজকে আমি কিছু করিনি, এমনকি স্যারের সাথে আমার দেখাই হয়নি। তাহলে ডাকলো কেন? আমি কি জানি। আরে স্যার ডাকছে তার মানে তো এই না যে বিকে বকতে ডাকছে, এমন তো হতে পারে কোনো কাজে ডাকছে। সেটাই হবে হয়তো, তাড়াতাড়ি যা। তোরা চল না রে আমার সাথে, আমার খুব ভয় লাগছে। আরে কিছু হবে না, সত্যি তো। আর শোন তুই ফিরে এলে আমরা সবাই মিলে তোর বাসায় যাবো, তাই ঠাস করে যা আর টুস করে চলে আয়। ঠিক আছে তোরা বস, আমি আসছি। বলে বসা থেকে উঠে দাঁড়ালাম আমি একবার ওদের দিকে তাকিয়ে হালকা হেসে হাঁটা শুরু করলাম। আর ওরা কিছুক্ষণ যাওয়ার পানে তাকিয়ে থেকে নিজেদের কাজে মন দিল। শুধু মন দিতে পারলো না ফিলিক্স, কারণ তার কাছে বিষয়টা কেমন খটকা লাগছে। বারবার স্যার শুধু দেখেই কেন ডাকছে তার রুমে? ফিলিক্সের ভাবনার মাঝে লিসা একটা চাটি মেরে বলল, কোন রাজ্যে হারিয়ে গেলি রে তুই? না কিছু না। তারপর বাকিরা সবাই আড্ডায় মনোযোগ দিল। এক বুক সাহস নিয়ে জাঙ্কুক স্যারের রুমের দরজায় নক করলাম আমি। মে আই কাম ইন স্যার? টেবিলে বসে থেকে কাজ করছিল জাঙ্কুক। তের মুখের ভয়েস শুনে জাঙ্কুক বুঝে গেছে কে এসেছে। মনে মনে খুশি হলেও বাহিরে তা প্রকাশ করল না সে। এক গম্ভীর আওয়াজে তের দিকে না তাকিয়ে বলে উঠল সে, কাম। স্যার এমন গম্ভীর ভয়েস শুনে তো আরো কয়েকশো গুণ বেড়ে গেল ভয় আমার। কিন্তু আমি তো কিছু করিনি। তাহলে পা টিপে টিপে ভেতরে ঢুকলাম আমি। তারপর স্যারের সামনে গিয়ে দাঁড়িয়ে নরম কণ্ঠে বললাম আমি, স্যার আমায় ডেকেছিলেন? বিনিময়ে স্যার আর কিছু বলল না, চুপচাপ তার কাজ করতে লাগলেন। প্রথমে ভেবেছি উনি হয়তো শুনতে পাননি আমার কথা, তাই আমি আরেকটু উচ্চস্বরে বললাম আমি, ডেকেছিলেন স্যার? আমার কথা শুনে জাঙ্কুক কিছু না বলে একটা রাগী লোক নিয়ে আমার দিকে তাকালো। তার রাগী লোক দেখে তো ভয় ঘাবড়ে গেলাম আমি। দু কদম পিছিয়ে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়লাম আমি। জাঙ্কুক স্যার 2 সেকেন্ডের মতো আমার দিকে তাকিয়ে আবারও নিজের কাজে মনোযোগ দিল। এখন আমার বড্ড বিরক্ত লাগছে। এ কেমন নিজেই ডেকে এনে চুপচাপ আছে, কিছু বলছে না। ভয়ে আমি কিছু বলতে পারছি না। ধুর, একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে দাঁড়িয়ে রইলাম আমি। এদিকে জাঙ্কুক চুপচাপ তার কাজ করছে। সে জানে যে এই মুহূর্তে তার উপর চরম বিরক্ত, কিন্তু সেই বা কি করবে? এর মুখ না দেখলে তো তার যে ভালো লাগে না। রোজ রোজ তো আর ডেকে এনে কোনো কারণ ছাড়ে দাঁড় করে রাখতে পারে না, তাই না? সেই সকালে এক পলক দেখেছিল সে থেকে, আর আজকে তার কোনো ক্লাসও ছিল না থার্ড ইয়ারে। তাই সে কোন বাহানা দেখতে যাবে দেখে, তাই কোনো কারণ ছাড়ে তাকে ডেকে এনেছে। কিছুক্ষণ পরে বিরক্তির চরম সীমানায় পৌঁছে গেছি আমি। খালি খালি এভাবে দাঁড় করে রাখার কোনো মানেই খুঁজে পাচ্ছি না আমি। বাসায় কবে যাব? তারপর সবাইকে সুন্দরবনে যাওয়ার জন্য রাজি করাবো। এইদিকে আসো। আচমকা জাঙ্কুক স্যারের মুখে এমন কথা শুনে চমকে উঠলাম আমি। জি স্যার বলুন, বলে তাড়াতাড়ি চেয়ারে বসে পড়লাম। ক্লোজ ইউর আইস। জাঙ্কুক স্যারের কথা শুনে অবাক হয়ে পড়লাম। জি স্যার, ক্লোজ ইউর আইস। আমি চোখ বড় বড় করে তাকালাম জাঙ্কুক স্যারের দিকে। তুমি কি আমার কথা বুঝতে পারছো না? চোখ বন্ধ করো তোমার। কিন্তু কেন স্যার? এত কথা শুনতে চাইনি আমি, যেটা বলেছি সেটা করো তাড়াতাড়ি। কিন্তু স্যার, আমি যতক্ষণ তোমাকে চোখ খুলতে না বলবো ততক্ষণ পর্যন্ত চোখ খুলবে না। বাট স্যার, জাস্ট শাট আপ। ওনার ধমক শুনে কেঁপে উঠলাম আমি। তারপর তাড়াতাড়ি চোখ বন্ধ করে নিলাম। ধরছি স্যার, কাজকর্ম কিছুই বুঝতে পারছি না আমি। চুপচাপ চোখ বন্ধ করে বসে রইলাম আমি। অন্যদিকে জাঙ্কুক অনেকক্ষণের ইচ্ছে পূরণ করছে সে। পলকবিহীন চোখে তাকিয়ে আছে তের দিকে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে থেকে। লাল চুড়িদার, সাথে ওয়ান সাইডেড বেনুনি করা চুল, চোখে দিয়েছে হালকা কাজল, কানে রয়েছে এক জোড়া সুন্দর ঝুমকো।
চোখের ঠিক পাশ দিয়ে রয়েছে ছোট্ট একটি দাগ, যেটা জাঙ্কুকের কাছে আরো বেশি সুন্দর লাগছে। মুচকি হাসছে সে। বুকের বাপাশে আবারও চিনচিন ব্যথা শুরু হয়ে গেছে তার। বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে নিল জাঙ্কুক। বর্তমানে দুজনেরই চোখ বন্ধ। 2 মিনিট পর বলছিলাম কি স্যার, এখন কি আমি চোখ খুলতে পারি? হঠাৎই তের মুখে এমন কথা শুনে জাঙ্কুক তার চোখ খুলে ফেলল। তারপর নরম কণ্ঠে বলল সে, খোলো। জাঙ্কুকের এমন কথা শুনে তাড়াতাড়ি চোখ খুললাম আমি। সব অন্ধকার দেখছি এখন। ধীরে ধীরে চারপাশ পরিষ্কার হতে লাগলো আমার। সামনে জাঙ্কুক স্যারের ফেসটা চলে আসলো। আজকে জাঙ্কুক স্যার ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক জিন্স পরেছে। বরাবরের মতো চুলগুলো খুব সুন্দর করে সাজানো, ফর্সা ফেসে অসম্ভব সুন্দর লাগছে তাকে। চট জলদি চোখ নামিয়ে নিলাম আমি আরো কিছু বলার আগেই জাঙ্কুক স্যার বলে উঠল, তাড়াতাড়ি বাসায় যাও। আমি অবাক হলাম, মিনমিন করে বললাম, কিন্তু স্যার। আর কোনো কিছু নয়, তাড়াতাড়ি যাও, আমার কাজ আছে। আমায় কিছু বলার সুযোগ না দিয়ে জোর জবরদস্তি করে রুম থেকে বের করলেন উনি। তারপর দরজা বন্ধ করে দিল। রুম থেকে বের হতে মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসলো আমার, এটা কি হলো? অন্যদিকে জাঙ্কুক দরজা বন্ধ করে দিয়েছে তার। এক জায়গায় বসে মুচকি হাসছে, যেন তেকে হতাশ করে তার খুব আনন্দ লাগছে। আনমনেই বলে উঠল সে, আমি সত্যি পাগল হয়ে গিয়েছি প্রেয়সী। ভার্সিটির দোতলার করিডোর দিয়ে আনমনে হাঁটছি আমি, যেন কয়েক মুহূর্ত আগে কি হলো সবটা মাথার উপর দিয়ে গেল। নিজেকে প্রশ্ন করছি, এটা কি হলো? স্যার আমাকে ডাকলো, কতক্ষণ দাঁড় করিয়ে রাখলো, তারপর আবার কতক্ষণ চেয়ারে বসিয়ে চোখ বন্ধ করতে বললো, তারপর রুম থেকে বের করে দিল। এটা কেমন? পাগল নাকি? উনি পাগল না আমি? বকলো না, আবার কিছু বললেও না। আমার মাথায় তো কিছুই ঢুকছে না। এই মুহূর্তে একটা গান খুব মনে পড়ছে আমার, পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। এমন সময় সোজাসুজি সামনের দিক থেকে দৌড়ে আসছিল আমার চিরচেনা 4 বন্ধু। ওরা আমার সামনে এসে বলল, অবশেষে তোর দেখা পেলাম, এতক্ষণ কি করছিলি তুই? কি জানি কি করছিলাম, চল বাসায় যাই বলে ওদের আগে হেঁটে চলে গেলাম আমি। এদিকে বীর কর্মকাণ্ডে অবাক হয়ে ওরা বলল, ব্যাপারটা কি হলো রে? কি জানি। বাড়ির সোফায় গোল হয়ে বসে আছি আমরা সবাই, আর ওদের সামনে বসে আছে আম্মু আর সুকা ভাইয়া। কিছুক্ষণ আগে সে এসেছে। ভাইয়ার পাশ দিয়ে বসে আছি আমি। সবাই চুপচাপ আমাদের নীরবতার মাঝখানে বলে উঠলো, ভাইয়া কি হলো, তোরা চুপচাপ করে আসিস কেন? তাড়াতাড়ি কিছু বল, কি বলবি? ভাইয়ের কথা শুনে লিসা একটা খোঁচা মেরে বলল, বলিস না কেন? তুই বলতে পারিস না? এই তোরা ফিস করছিস কেন? তোর বিয়ের প্যান্ডেল কিভাবে হবে সেই নিয়ে গবেষণা করছি তো, তাই। ফিলিক্সের কথা শুনে লিসা পুরো রেগে গেল। তারপর ফিলিক্সের পিঠে জোরে একটা কিল দিল। সাথে সাথে ফিলিক্স চেঁচিয়ে ওঠে। আচমকা ফিলিক্সকে এভাবে চেঁচিয়ে উঠতে দেখে হাসি আমরা সবাই। ভাইয়া ফিলিক্সের দিকে তাকিয়ে বলল, কি হলো, চেঁচাচ্ছিস কেন? ওটা কিছু না ভাইয়া, ফিলিক্সের প্যাঁচার মতো চেঁচিয়ে ওঠার অভ্যাস আছে তো, তাই। হাসলো সবাই। সবার হাসি থেকে বিরক্ত লাগছে আমার, তাই হুট করে বলে উঠলাম আমি, আম্মু ভাইয়া আমি সুন্দরবন যেতে চাই। আচমকা আমার কথা শুনে সবার হাসি বন্ধ করে ফেললো। আম্মু অবাক হয়ে বলল, মানে? আমি কিছু বলবো তার আগেই ফিলিক্স বলে উঠলো, আমি বলছি আসলে আন্টি আমাদের ভার্সিটি থেকে শিক্ষা সফর উপলক্ষে এবছর সুন্দরবনে নিয়ে যাবে 2 দিনের জন্য, তাই আমরা সবাই যেতে চাচ্ছি, আর ভিকেও নিয়ে যেতে চাচ্ছি। এখন যদি আপনারা ভিকে যাওয়ার পারমিশন দিতেন। আর কিছু বলার আগে আম্মু বলে উঠলো, না না বাবা, এই বৃষ্টির সিজনে জঙ্গলে যাওয়াটা আমার কাছে সুবিধার মনে হচ্ছে না। আম্মুর কথা শুনে চোখ ছলছল চোখে তাকালাম আমি আম্মুর দিকে। কিছু বলার আগেই আম্মু আবারও বলল, তোমার মুখ থেকে এই ব্যাপারে আর কোনো কিছু শুনতে চাইছি না আমি। এমনিতেও তোমার আব্বু বাসায় নেই, কোনো সমস্যা হয়ে গেলে তখন। এমনিতেও জঙ্গলে ঘুরতে যাওয়াটা অনেক রিস্কের ব্যাপার, তাই তোমার সুন্দরবনে যাওয়া হবে না। কিন্তু আম্মু, তোমার কথা শুনতে চাই না আমি বলেই উঠে গেলেন উনি। আর আমরা হতাশ হয়ে বসে রইলাম। আমি জানতাম আমায় যেতে দিবে না। আমি ভাইয়ের হাত ধরে বললাম, ভাইয়া তুমি অন্তত আম্মুকে একটু বোঝাও, সবাই যাচ্ছে, আমিও যেতে চাই, প্লিজ ভাইয়া।